হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদিমণি চলে এসেছি তোমাদের প্রাইমারি টেটের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। পরীক্ষা অনেক কাছেই এগিয়ে চলে এসেছে। তো আজকে আমরা করব সিটেট প্রিভিয়াস ইয়ার্স, মানে প্রিভিয়াস ইয়ার্সও নয়, এটা 2023-এরই কোশ্চেন। আমরা দেখব আজকে সিডিপির সেকশনটা। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রশ্ন দেখার সাথে সাথে তোমরা ভিডিওটাকে পজ করবে, নিজে করার চেষ্টা করবে, তারপরে আমার উত্তরটা দেখবে। প্রথম কোশ্চেন বলেছে, অ্যাজ পার লেভ ভাইগটস্কি ড্যাশ প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কনসেপচুয়াল এবিলিটিস অ্যামং চিলড্রেন। তার মানে হলো ভাইগটস্কির মতে শিশুর ধারণা গঠনে কোন জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড পাঠ্যক্রম। তারপরে হচ্ছে ট্যাঞ্জিবল রিওয়ার্ডস, মানে চোখে দেখা যায় এরকম পুরস্কার। না পিয়ার কোলাবোরেশন, মানে যেসব বন্ধু বান্ধব তাদের সহযোগিতা। নাকি সোশ্যাল আইসোলেশন, তার মানে হচ্ছে সামাজিকভাবে আলাদা হয়ে যাওয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, পিয়ার কোলাবোরেশন। কারণ কি আমরা জানি ভাইগটস্কি সামাজিকীকরণের কথা বলেছিলেন, আর সমাজ সবসময় অনেক মানুষজন দিয়ে তৈরি হয়, সেখানে মানুষজন কোঅপারেট করে, কোলাবোরেট করে। তাই এই কোলাবোরেট ওয়ার্ডটা থেকেই বোঝা যাচ্ছে যে এটাই হবে সঠিক উত্তর। তাছাড়া স্কুল লাইফে আমরা যে বন্ধুদের সাথে সহযোগিতা করি, তাদের সাথে মিশি, সেটা হচ্ছে এক প্রকার সামাজিকীকরণেরই অংশ। তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলেছে, 4-year-old Aparna says that a button is alive because it helps tie her shirt together. According to Ja Piaget, her thinking is characterized by। তার মানে 4 বছরের একজন মেয়ে আছে, একটা বাচ্চা, তার নাম হচ্ছে অপর্ণা। সে ভাবছে তার জামাতে যে বোতামগুলো আছে সেই বোতামগুলো জ্যান্ত, তাদের মধ্যে প্রাণ আছে। কারণ কি, বোতাম কি করে, জামার একটা প্রান্তের সাথে আর একটা প্রান্ত জুড়ে রাখে। তাই জন্য ও ভাবছে যে এইটা বোতামটা হচ্ছে একটা মানুষের মতো এরকম জামাটাকে জুড়ে আছে, ওই জন্য বোতামটার মধ্যে প্রাণ আছে। তাহলে এই ধরনের চিন্তাকে পিয়াজে কি বলেছেন? আমরা চিন্তন টপিকটা পড়েছি সিডিপিতে, তো ওই থেকে এই কোশ্চেনটা। দেখো এখানে অপশন 3-তে আছে অ্যানিমিস্টিক থিঙ্কিং। এটা যেহেতু সিটেটের কোশ্চেন, এখানে ইংলিশ আর হিন্দি আছে, কিন্তু যখন তুমি বাংলাতে কোশ্চেনটা পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে, তখন এই অ্যানিমিস্টিক থিঙ্কিং এর অর্থই হচ্ছে, নিশ্চয়ই বাংলাতে অনুবাদ থাকবে, এটার মানে হচ্ছে সর্বপ্রাণবাদ। তো এটাই হচ্ছে কারণ কি, সে ভাবছে বোতামের মধ্যে প্রাণ আছে, কিন্তু বোতামটা হচ্ছে জড় বস্তু, তার মধ্যে তো প্রাণ নেই। কিন্তু বাচ্চারা একটা বয়সকাল পর্যন্ত সব জিনিসেই প্রাণ আছে তাই মনে করে। সেই আমরা কোশ্চেন সলভ করতে গিয়ে দেখেছিলাম একটা বাচ্চা মেঝেতে উল্টে পড়ে যাচ্ছে, যে মেঝেটাকে মারছে, কারণ কি সে ভাবছে মেঝেটার মধ্যে একটা প্রাণ আছে, সে আমাকে ফেলে দিল। তো ওই স্টেজটাই হচ্ছে সর্বপ্রাণবাদ। আর এই সর্বপ্রাণবাদ থেকেই তোমার মনে করা উচিত পিয়াজের থিওরিতে একটা স্টেজ ছিল প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, ও যার বয়স অবধি ছিল 2 থেকে 7 বছর। এখানে দেখো বলেছে 4-year-old অপর্ণা, তার মানে একদম খাপে খাপ মিলে যাচ্ছে। তাহলে বোঝা গেল থিওরিগুলো কতটা ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে, অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কিস থিওরি ইনার স্পিচ, তারপরে কি বলতে হবে। তার মানে ভাইগটস্কির মতে ইনার স্পিচ কি। এবার ইনার স্পিচটাকে যদি বাংলায় বলি, সেটা হবে অন্তর থেকে, ইনার মানে অন্তর, অন্তর থেকে যে কথাবার্তা বা যে চিন্তা তুমি বলতে পারো। তাহলে সেটা কি? অপশান থেকে দেখো, প্রথমে বলেছে ইজ এ ওয়ে অফ চিলড্রেন টু রেগুলেট দেয়ার ওন থিঙ্কিং। তার মানে শিশুদের নিজস্ব চিন্তাকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করার একটা উপায়। পরের অপশানে বলেছে ইজ এ ওয়ে ফর চিলড্রেন টু কমিউনিকেট উইথ অ্যান ইমাজিনারি ফ্রেন্ড, মানে কাল্পনিক কোনো বন্ধুর সাথে কমিউনিকেট করার জন্য একটা মাধ্যম। তারপরে বলেছে ইজ এ সাইন অফ কগনিটিভ ইম্যাচুরিটি, জ্ঞানমূলক ইম্যাচুরিটির একটা লক্ষণ। নাকি ইজ এ সাইন অফ ডেভেলপমেন্টাল ডিলে, দেরিতে বিকাশ হওয়ার লক্ষণ। তো এর মধ্যে কোনটা? ভাইগটস্কির কথা ছেড়েই দাও, তুমি নিজে নিজেই এটা চিন্তা করো যে ইনার স্পিচ বলতে আমরা কার সাথে সবথেকে বেশি রিলেট করতে পারছি। আমরা নিজেদের মধ্যে যখন কথা বলি, নিজে নিজেই কিছু ভাবি, সেটা নিশ্চয়ই নিজের কোনো ইমোশন বা ফিলিং সেটাকে কন্ট্রোল করার জন্য বা সেইটাতে আলোকপাত করার জন্য করি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ইজ এ ওয়ে ফর চিলড্রেন টু রেগুলেট দেয়ার ওন থিঙ্কিং। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে, অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডনার, a philosopher has dash type of intelligence and a sculptor has more dash type of intelligence.
তার মানে হাওয়ার্ড গার্ডনারের মতে ফিলোজোফার মানে হচ্ছে দার্শনিক, একজন দার্শনিকের কী ধরনের ইন্টেলিজেন্স বা বুদ্ধি থাকে, আর একজন স্কাল্পটার বা মূর্তিকারের কী রকমের বুদ্ধি থাকে। আমরা ডিটেলসে পড়েছি গার্ডনার্স থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। তার মানে কি, গার্ডনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব। তিনি মেনলি 8 ধরনের বুদ্ধির কথা বলেছিলেন। আমরা পড়েছিলাম ভাষাগত বুদ্ধি, যুক্তিগাণিতিক বুদ্ধি, শারীরিক বুদ্ধি বা দেহ সঞ্চালনগত বুদ্ধি। সেরকমই এখানে বলেছে একজন দার্শনিকের কীরকম বুদ্ধি থাকে আর একজন স্কাল্পটর বা মূর্তিকারের কীরকম বুদ্ধি থাকা দরকার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, ইন্ট্রাপার্সোনাল আর স্পেশিয়াল। মানে দার্শনিকের হবে ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে অন্তর্ব্যক্তি বুদ্ধি। তার মানে কি, সে নিজেকে বুঝছে। একজন দার্শনিক বা ফিলোজফারের কাজই হলো কোনো জিনিসকে দেখে সেখান থেকে নিজের মতো একটা ধারণা বা দর্শন দেওয়া। তাই ফিলোজফারের মধ্যে ইন্ট্রাপার্সোনাল বুদ্ধি থাকতে হবে। আর বলেছে স্কাল্পটর বা মূর্তিকারের মধ্যে যে কোনো মূর্তি বানাচ্ছে বা যে কোনো স্ট্যাচু বানাচ্ছে তার মধ্যে একটা দিক বা দিশা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। পরের কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারনাল অ্যাট্রিবিউশন ফর ফেলিয়ার্স। তার মানে নিচের কোনটি ব্যর্থতার জন্য নিজের ওপর দোষ আরোপ করার উদাহরণ। প্রথমে দিয়েছে আই ফেল দ্য টেস্ট বিকজ মাই ফ্রেন্ডস ওয়ার ডিস্ট্র্যাক্টিং মি। তার মানে আমি ফেল করেছি কারণ আমার বন্ধুরা আমাকে ডিস্ট্র্যাক্ট করছিল। তারপরে বলেছে আই রিসিভড এ লো গ্রেড বিকজ দ্য টিচার ইজ এ টাফ গ্রেডার। তার মানে কি, আমি কম নম্বর পেয়েছি বা লো গ্রেড পেয়েছি কারণ কি, যে শিক্ষক দেয় তার নেচারটাই এরকম, সে সবাইকেই এরকম লো গ্রেড দেয়। নাকি আই ফেলড দ্য টেস্ট বিকজ আই ডিড নট স্টাডি এনাফ। নাকি আমি ফেল করেছি কারণ আমি নিজে যথেষ্ট পরিমাণ পড়াশোনা করিনি। নাকি আই ডিডন্ট গেট গুড মার্কস বিকজ দ্য টিচার ওয়াজ বায়াসড। এটাও দেখো টিচারকে বায়াস বলা হচ্ছে, মানে টিচার নিরপেক্ষভাবে বিচার করেনি। তাহলে এখানে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। কারণ কি, এইখানে বলেছে আই ডিড নট স্টাডি এনাফ, আমি পড়িনি তাই আমি ভালো রেজাল্ট করিনি। এটাই হচ্ছে নিজের ওপর সেই ফেলিয়ারের দায়ভারটা চাপানো। আর বাকি অপশানগুলো ওর ওপর দোষ চাপাচ্ছে, মানে কি একটা এক্সকিউজ দিচ্ছে, নিজের ওপর না দেখে এর কি দোষ ওর কি দোষ এইসব বাহানা দিচ্ছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোয়েশ্চেন দ্যাট রিকোয়ার্স স্টুডেন্টস টু রিফ্লেক্ট অন দেয়ার ওন থিঙ্কিং। তার মানে নিচের কোনটি এরকম একটা কোশ্চেন যার মাধ্যমে একটা স্টুডেন্ট তার নিজস্ব চিন্তাধারার প্রতিফলন করবে। হাউ হ্যাজ ইয়োর থিঙ্কিং অ্যাবাউট দ্য ইউজ অফ ভার্বস চেঞ্জড সিন্স দ্য বিগিনিং অফ দ্য ক্লাস। মানে একটা ক্লাস শুরু হওয়া থেকে তুমি ভার্ব বা ক্রিয়া সম্পর্কে তোমার যে চিন্তাধারা তার মধ্যে কীরকম চেঞ্জ এলো সেইটা। নাকি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নাউন্স অ্যান্ড ভার্বস ইন এ সেন্টেন্স। মানে একটা বাক্যে নাউন আর ভার্বের মধ্যে কি সম্পর্ক সেইটা। না হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ভার্ব, মানে ভার্ব বা ক্রিয়ার কি সংজ্ঞা সেটা। না হাউ ডু ইউ চেঞ্জ এ ভার্ব টু দ্য প্রেজেন্ট টেন্স, মানে কোনো ভার্ব বা ক্রিয়াকে তুমি কিভাবে বর্তমানকালে পরিবর্তিত করবে। অপশনগুলোতে এখানে আনসার দেওয়া আছে। কারণ কি দেখো, এখানে বলেছে রিফ্লেক্ট অন দেয়ার ওন থিঙ্কিং, তার মানে কি নিজস্ব চিন্তার ওপর আলোকপাত করবে। আর এখানে দেখো অপশন এ বা 1 নম্বর অপশানে দেওয়াই আছে হাউ হ্যাজ ইয়োর থিঙ্কিং। এই যে ইয়োর থিঙ্কিং এইখানেই এটাই হচ্ছে উত্তর। তার মানে কি তোমার চিন্তাতেই প্রতিফলন করার কথা বলা হয়েছে। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1। পরের কোশ্চেনটা দেখো, এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে আর নিচে একটা দিয়েছে রিজন বা কারণ। তাহলে তোমাকে বলতে হবে কোনটা সঠিক আর সেই কারণটা ওই স্টেটমেন্টের সঠিক কারণ কিনা। অ্যাসারশন বা স্টেটমেন্টটা দিয়েছে ইন্টারাকশন উইথ মোর নলেজেবল আদার্স such as teachers, peers can provide the necessary support and guidance to help learners develop their understanding and skills. তার মানে অন্যান্য জ্ঞানী মানুষ যেমন টিচার হতে পারে, পিয়ার বা বন্ধু হতে পারে, তাদের সাথে ইন্টারাক্ট করলে তারা প্রয়োজনীয় যে সাপোর্ট বা গাইডেন্স তোমাকে দিতে পারে যাতে তোমার আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া এবং দক্ষতা বাড়ে।
আর এর কারণ হিসেবে বলেছে সোশ্যাল ইন্টারাকশন ইজ এ কি কম্পোনেন্ট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে সামাজিক যে মিথস্ক্রিয়া, সমাজের বিভিন্ন মানুষের সাথে তুমি যে ইন্টারাক্ট করছো, সেটা হচ্ছে একটা অন্যতম মুখ্য কম্পোনেন্ট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে শিখন আর বিকাশের ক্ষেত্রে সামাজিক ইন্টারাকশন হচ্ছে অন্যতম একটা মুখ্য কম্পোনেন্ট। তাহলে নিশ্চয়ই এই দুটো সঠিকই হবে। সঠিক আনসার হয়ে যাবে অপশন 3, বোথ এ অ্যান্ড এ আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কারণ অ্যাসারশন আর রিজন দুটোই একই কথা বলেছে, যে জ্ঞানী মানুষের সাথে তুমি যদি ইন্টারাক্ট করো তাহলে তোমারই নলেজ, তোমারই আন্ডারস্ট্যান্ডিং, দক্ষতা এসব বাড়বে এবং সোশ্যালাইজেশন আরও ভালোভাবে হবে। পরের কোশ্চেন হলো অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কি। দেখো এই মধ্যে 9 নম্বর কোশ্চেন চলছে, আর এই মধ্যে আমরা 3টে কোশ্চেন অলরেডি ভাইগটস্কি থেকে পেয়ে গেছি। তার মানে বুঝতেই পারছো ভাইগটস্কি কত ইম্পর্টেন্ট। বলেছে অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কি, তার মানে ভাইগটস্কির মতে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফেসিলিটেটস কগনিটিভ ডেভেলপমেন্ট। ভাষার বিকাশ জ্ঞানমূলক বিকাশকে ফেসিলিটেট করে। সোশ্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স, আসলে আমরা উত্তর পেয়েই গিয়েছি। দেখো 1 নম্বর অপশানটায় দেখো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আমি বলেছিলাম কি, আমি বারবার বলেছি এই কথাটা, যে ভাইগটস্কি মানেই মনে রাখবে SCL, সোশ্যাল কালচারাল লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাগত, আর প্রথম অপশানেই আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দ্বিতীয় অপশানটায় দেখো বলেছে সোশ্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বাট নট কগনিটিভ ডেভেলপমেন্ট। নট কথাটা আছে, তার মানে কিন্তু এটা নয়, কারণ আমরা আগেই দেখলাম যে ভাষার বিকাশ কগনিটিভ ডেভেলপমেন্টে সাহায্য করে। সি অপশানটা তো একদমই হবে না। আর ডি অপশানটা দেখো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাডভান্স ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইচ আদার। মানুষের যে বিকাশ হয় সেটা এরকম আলাদা আলাদাভাবে হয় না, সব কিছুই একসাথে ডেভেলপ হয়। কারণ কি, সে প্রথমে ভাষা শিখবে, ভাষা শেখার সঙ্গে সঙ্গে তার মধ্যে জ্ঞানমূলক বিকাশ হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে ভাষার বিকাশ একটু স্টেবল হয়ে তারপরে জ্ঞানমূলক বিকাশ অনেক বেশি হবে। তো এভাবে ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ আছে, এরকম ইন্ডিপেন্ডেন্ট নয় যে এত বয়স অবধি শুধুই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে, তারপরে এটা হয়ে যাওয়ার পর শুধুই জ্ঞানের ডেভেলপমেন্ট হবে, এরকম কিন্তু নয়। তাই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1। পরের কোশ্চেন বলেছে অ্যাট হুইচ লেভেল অফ লরেন্স কোহলবার্গস মোরাল রিজনিং ডু চিলড্রেন টিপিক্যালি বিলিভ দ্যাট people should live up to the expectations of the society and behave in good ways। বলেছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব অনুযায়ী শিশুরা সাধারণত এটাই মনে করে যে তাদেরকে সোসাইটি বা সমাজ যেরকমভাবে চায় সেরকমভাবেই ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে, তবেই সেটাকে একটা ভালো আচরণ বলে মনে করা হবে। তাহলে এই জিনিসটা কি, কোন লেভেলে দেখা যায়? প্রি অপারেশনাল লেভেল, পোস্ট অপারেশনাল লেভেল, প্রি কনভেনশনাল লেভেল নাকি কনভেনশনাল লেভেল? আমরা অলরেডি পড়েছি যে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে 3টে স্টেজের কথা কোহলবার্গ বলেছিলেন, প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর পোস্ট কনভেনশনাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কনভেনশনাল স্টেজ। এর অবধি হচ্ছে 10 বছর থেকে 13 বছর বয়স। আর এইখানের বৈশিষ্ট্য ছিল অন্যের সমর্থন চাইবে, আর এইখানেও সেই জিনিসটাই বলা হয়েছে যে সোসাইটি যেমনভাবে চাইবে তাকেও তেমনভাবেই আচরণ করতে হবে, তবে সেটাকে ভালো বলে মানা হবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ মেথড টু এনহ্যান্স প্রবলেম সলভিং স্কিলস ইন চিলড্রেন। তার মানে নিচের কোনটি একটা কার্যকরী পদ্ধতি বাচ্চাদের মধ্যে সমস্যা সমাধানের যে দক্ষতা সেটাকে বাড়ানোর জন্য? গিভিং দেম অপরচুনিটিস টু ব্রেনস্টর্ম অ্যান্ড মেক ইনটিউটিভ গেসেস। তার মানে কি, তাদেরকে নিজের মাথা ঘামানোর সুযোগ করে দিতে হবে। নাকি ডিসকারেজিং ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, এটা তো একদমই হবে না, কারণ কি তাদেরকে স্বাধীনভাবে ভাবতে দিতে হবে। তারপরে বলছে এনকারেজিং দেম টু অ্যাভয়েড ডিফিকাল্ট প্রবলেমস, এটাও নয়, কারণ কি এখানে বলেছে যে কঠিন যে জটিল সমস্যা সেইগুলোকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে, সেটা কখনোই নয়, কারণ জীবনে আমাদেরকে ডিফিকাল্ট প্রবলেমও নিশ্চয়ই সলভ করতে হবে। তারপরে বলেছে প্রোভাইডিং দেম উইথ রেডিমেড সলিউশন টু প্রবলেমস, রেডিমেড সলিউশনও আমরা তাদেরকে দেব না। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1, গিভিং দেম অপরচুনিটিস টু ব্রেনস্টর্ম
অ্যান্ড মেক ইনটিউটিভ গেসেস। পরের কোশ্চেন বলেছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং স্ট্রেসেস অন। এক্সপেরিয়েন্স মানে আমরা জানি অভিজ্ঞতামূলক, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এটা কিসের ওপর জোর দেয়? লার্নিং অ্যাজ এ প্রোডাক্ট রাদার দ্যান প্রসেস, মানে শিখনকে প্রসেসের তুলনায় একটা প্রোডাক্ট হিসেবে দেখা হয়। নাকি কন্ট্রোল অফ টিচার অন দ্য লার্নিং অফ চিলড্রেন, না একজন শিক্ষক শিশুর শিখনকে নিয়ন্ত্রণ করবে সেই হিসেবে দেখা হয়। নাকি দ্য রোল অফ রিইনফোর্সমেন্ট ইন লার্নিং, নাকি শিখনের যে রিইনফোর্স যেগুলো পুনরায় করা হয় সেই রিইনফোর্সগুলোর ভূমিকা। নাকি ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল রিফ্লেকশন। অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল রিফ্লেকশন। মানে কি বাচ্চারা যেটা শুনবে যেটা বুঝবে সেটার ক্রিটিক্যাল একটা প্রতিচ্ছবি গড়ে তুলতে হবে। ক্রিটিক্যাল মানে হচ্ছে সব রকম অ্যাঙ্গেল থেকে সেই জিনিসটাকে বুঝতে হবে, সেটার কি ভালো, সেটার কি খারাপ, পজিটিভ নেগেটিভ, এইসব দিকে ভাবা, এটাই হচ্ছে ক্রিটিক্যাল রিফ্লেকশন। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এটা দেখো স্টেটমেন্ট আর রিজন এর কোশ্চেন। বলেছে টিচার শুড ক্রিয়েট এ মিনিংফুল এনভায়রনমেন্ট which seeks active participation and engagement of all children। তার মানে কি শিক্ষককে এমন একটা অর্থপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে যেখানে স্টুডেন্টরা সক্রিয় অংশগ্রহণ করে। আর এর কারণ হিসেবে রিজনে দেওয়া আছে অল চিলড্রেন আর ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড টু লার্ন অ্যান্ড আর ক্যাপাবল অফ লার্নিং। তার মানে কি সমস্ত শিশুই প্রথম থেকেই তারা শেখার জন্য উৎসাহিত থাকে এবং তারা শিখতে ক্যাপাবল বা সমর্থ। এইখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3। অ্যাসারশন আর রিজন দুটোই হচ্ছে ঠিক। কারণ কি প্রথমটা তো বোঝাই যাচ্ছে যে একজন শিক্ষককে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করে। আর রিজনে যেটা বলেছে যে সব শিশুই নিজে থেকেই শিখতে সমর্থ হয়। আমরা শিশুকেন্দ্রিক শিখনে এই জিনিসটাই পড়েছিলাম, সব শিক্ষার্থী কিন্তু তাদের মধ্যে একটা নিজস্ব ক্যাপাবিলিটি থাকে শেখার জন্য। তাই দুটোই হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য কোর্স অফ লার্নিং। তার মানে এখানে দেখো নট দিয়েছে, তার মানে এটা একটা নেগেটিভ কোশ্চেন। এর অর্থ হলো নিচের কোন প্রসেসটি শিখনের ক্ষেত্রে কোনো রকম কন্ট্রিবিউশন করে না? ডিকনটেক্সচুয়ালাইজেশন, অর্গানাইজেশন, ক্যাটেগরাইজেশন, না কনসেপচুয়ালাইজেশন। কনসেপচুয়ালাইজেশন মানে ধারণা গঠন, ক্যাটেগরাইজেশন মানে কিছু ক্যাটাগরিতে ভাগ করা, অর্গানাইজেশন মানে সংগঠিত করা। আর অপশন এতে বলেছে ডিকনটেক্সচুয়ালাইজেশন। কনটেক্সচুয়াল মানে হচ্ছে প্রাসঙ্গিক আর ডিকনটেক্সচুয়াল ঠিক তার উল্টো, তার মানে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক জিনিস আমরা পড়বই বা কেন, তাই না? যেটা শিখছি সেটা ভালো করে শেখার জন্য তার রিলেটেডই প্রাসঙ্গিক জিনিস আমরা পড়ব, অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে তো কোনো লাভ নেই। তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ কি নট বলেছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্রস মোটর স্কিল। তার মানে নিচের কোনটি একটি স্থূল গতিসম্পন্ন দক্ষতা? প্রথম অপশানে বলেছে একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তকার শেপের একটা কাগজ কাটা, নাকি নিটিং, নিটিং মানে হচ্ছে সেলাই করা, নাকি সুইমিং মানে সাঁতার কাটা, নাকি একটা পেপারে একটা সার্কেল কাটা। আমরা পড়েছিলাম গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিল মানে স্থূল পেশিজ দক্ষতা আর ফাইন মোটর স্কিল মানে হচ্ছে সূক্ষ্ম পেশিজ দক্ষতা। এই যে বলেছে নিটিং মানে সেলাই করছে, তো সেলাই করতে কি একদম খুব সূক্ষ্ম কাজ, এটা দুটো আঙুলের মধ্যে দিয়ে ছুঁচটাকে নিয়ে গিয়ে একটা প্রপার ডিজাইন দিয়ে সেলাই করা হয়, তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম কাজ, এখানে সূক্ষ্ম পেশির ব্যবহার হচ্ছে, তাই এটা হবে ফাইন মোটর স্কিল। সেরকমই পেপারে কিছু একটা পার্টিকুলার শেপ তুমি কাটছো, সেগুলোও হয়ে যাবে ফাইন মোটর স্কিল। কিন্তু এখানে দেখো অপশন 3তে বলেছে সুইমিং, সেটা হচ্ছে সাঁতার কাটা, সেখানে তোমার হাত পা সব কিছু ব্যবহার হচ্ছে। অ্যাকচুয়ালি সুইমিং হচ্ছে দুটোর মধ্যেই পড়ে, এটা ফাইন মোটর স্কিলের মধ্যেও পড়ে আবার গ্রস মোটর স্কিলের মধ্যেও পড়ে। কারণ কি
সুইমিংয়ে যেমন করে গোটা হাত, গোটা পা, বডি, মাথা সব কিছু, এই যে স্থূল পেশিজ জিনিসগুলো এইগুলোরও কাজ হয়, আবার পায়ের পাতা, হাতের আঙুল এইগুলোরও কাজ হয়। তাই এখানে সব কটা অপশানের মধ্যে যদি দেখতে চাও তুলনামূলকভাবে অপশান 3টাই হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফলো দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। তার মানে শারীরবৃত্তীয় বৃদ্ধি এবং বিকাশ কোন কোন বিকাশের নীতি ফলো করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 সেফালোকর্ডাল আর প্রক্সিমোডিস্টাল। সেফালোকর্ডাল মানে হচ্ছে, সেফালো মানে হচ্ছে ব্রেন, মাথা থেকে পায়ের দিকে বিকাশ, আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, তার মানে একদম কেন্দ্র থেকে বাইরের দিকে, ইনার টু আউটার। এখানে দেখো বলেছে গ্রোথ, গ্রোথ হবে সেফালোকর্ডাল মানে মাথা থেকে পায়ের দিকে বৃদ্ধি। আমরা বয়সের সাথে সাথে যে উচ্চতায় বাড়ছি সেটাই হচ্ছে সেফালোকর্ডাল গ্রোথ। আর প্রক্সিমোডিস্টাল সেটা হচ্ছে একটা বাচ্চার যে ইন্টারনাল অর্গান সেগুলো সাইজে কিন্তু খুব একটা বড় হয় না, সেগুলো বিকাশ হয়, সেগুলো ম্যাচিওর হয়। যেমন কি বাচ্চার দেহে অনেক হাড় থাকে, অনেক সংখ্যক হাড় থাকে, কিন্তু সেই হাড়গুলো আস্তে আস্তে জোড়া লাগিয়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কম সংখ্যক হাড় তৈরি হয়। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো বিকাশ হচ্ছে। তাই জন্য বৃদ্ধি হবে সেফালোকর্ডাল আর বিকাশ হয়ে যাবে প্রক্সিমোডিস্টাল। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে ইন আর্লি চাইল্ডহুড গ্রোথ ড্যাশ অ্যান্ড থিঙ্কিং ইজ ড্যাশ, হোয়াইল ইন মিডিল চাইল্ডহুড গ্রোথ ড্যাশ অ্যান্ড থিঙ্কিং ইজ ড্যাশ। তার মানে কি আর্লি চাইল্ডহুড মানে হচ্ছে প্রাথমিক বাল্যকাল, আর মধ্য বাল্যকালে কি কি বৈশিষ্ট্য সেগুলো বলতে হবে। অপশানগুলোর ওয়ার্ডগুলো দেখো, এগুলো বাংলা মিনিং বলার দরকার নেই, এগুলো সবই তোমরা জানো। সঠিক উত্তর হয়ে যাবে মোস্ট প্রবাবলি অপশন 3। আর্লি চাইল্ডহুডে গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে স্টেডি। স্টেডি কেন বলছে, কারণ কি ইনফ্যান্সি বা শৈশবকালের থেকে এই চাইল্ডহুড টাইমের যে গ্রোথ সেটা অপেক্ষাকৃত স্লো, তাই জন্য এটাকে স্টেডি বলছে, একটা তুলনামূলক আলোচনা করছে। আর থিঙ্কিং হয়ে যাবে ইগোসেন্ট্রিক, তার মানে যখনই তার মধ্যে একটু জ্ঞান বুদ্ধি আসছে, সে বুঝতে শিখছে, সে তখন আত্মকেন্দ্রিক হয়ে যাবে, সে শুধু নিজেরটাই বুঝবে, অন্যের ফিলিংস সম্পর্কে সে অতটা সংবেদনশীল হবে না। আর মিডিল চাইল্ডহুডে গ্রোথ হবে স্লো, মানে গ্রোথ তখন তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন হবে, আর তাদের চিন্তা ভাবনার মধ্যে কিছুটা যুক্তি আসবে। তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি অপারেশনাল থট অ্যাকর্ডিং টু জা পিয়াজে ইজ ড্যাশ, which refers to the tendency to focus on one aspect of a situation and neglect others. আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। এখানে জানতে চাওয়া হয়েছে যে পিয়াজের মতে প্রি অপারেশনাল স্টেজে একটা বৈশিষ্ট্য দেখা যায়, যেটার ফিচার্স হচ্ছে সে কোনো জিনিসের শুধুমাত্র একটা অ্যাঙ্গেল থেকেই দেখবে, সে বিপরীত অ্যাঙ্গেল বুঝবে না। এটাকেই বলে সেন্ট্রেশন বা কেন্দ্রায়ন। তার মানে কি, আমরা দেখেছিলাম প্রি অপারেশনাল স্টেজ মানে প্রাক সক্রিয়তা স্তর, যার বয়সকাল হচ্ছে 2 থেকে 7 বছর। সেখানে বাচ্চারা ঘটনাগুলো তো বোঝে, কিন্তু বিপরীত ঘটনা বোঝে না। যেমন ধরো 3 + 2 = 5 বুঝবে, কিন্তু 5 - 2 = যে 3 হবে সেটা ঘুরিয়ে বুঝবে না, সে শুধু একটা পয়েন্ট অফ ভিউ থেকেই ব্যাপারটাকে বুঝবে। এটাকেই বলা হচ্ছে সেন্ট্রেশন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো খুব ভালো কোশ্চেন। এটা বলেছে হোয়াট ইজ দ্য মেন গোল অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আমরা অলরেডি পড়েছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং, সেখান থেকে কোশ্চেনটা এসেছে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং তার মানে কি, ফর মানে জন্য, শিখনের জন্য মূল্যায়ন। এর উদ্দেশ্যটা কি, শিখন যাতে ভালো হয় তাই জন্য মূল্যায়ন করতে হবে। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, to provide feedback to students that can be used to improve their learning. মূল্যায়ন করে তাদেরকে ফিডব্যাক দেওয়া হবে যে তোমরা কেমন ফল করলে, সেই ফলের ভিত্তিতে তারা আরও নিজেদের শিখনে ইমপ্রুভ করবে। কোথায় সে পিছিয়ে আছে সেটা দেখবে, সেটাকে আবার পড়বে, রেকটিফাই করবে। তার মানে কি, শিখনের জন্য অ্যাসেসমেন্ট হচ্ছে, তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলেছে অ্যাট হুইচ এজ ক্যান চিলড্রেন engage in word play and like jokes and riddles that involve a play on words.
তার মানে হচ্ছে শিশুরা কোন বয়সে শব্দের খেলা বা জোকস বা পাজেল টাইপের জিনিস সলভ করতে ভালোবাসে। এখানে উত্তরের মধ্যে একটু আমি কনফিউজড আছি, কারণ কি এখানে 3 ইয়ার্সও হতে পারে, আবার 7 ইয়ার্সও হতে পারে। 3 বছর বয়স থেকে একটা বাচ্চা মোটামুটি তার মাদার টাং বা মাতৃভাষায় যেসব শব্দ আছে সেগুলো বুঝতে শিখে যায়, তাই এই প্রক্রিয়া 3 বছর বয়স থেকে শুরু হয়ে যায়। কিন্তু জোকস বোঝা বা রিডলস বা পাজল সলভ করা এগুলো আরেকটু বড় বয়সের, তাই উত্তর 3 বছরও হতে পারে, 7 বছরও হতে পারে। পরের কোশ্চেন বলেছে, ক্যারল গিলিগান হ্যাজ ক্রিটিকড কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। মানে ক্যারল গিলিগান কোহলবার্গের যে থিওরি আছে নৈতিক বিকাশের, সেটাকে ক্রিটিসাইজ বা সমালোচনা করেছেন। কিসের বেসিসে সেটা বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ। ত্রিপুরা টেটে যখন আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করেছিলাম, তখন এই ক্যারল গিলিগান থেকে একটা কোশ্চেন এসেছিল। এই গিলিগান একজন সাইকোলজিস্ট ছিলেন, যিনি মহিলাদের নৈতিক বিকাশের যে তত্ত্ব সেই সব নিয়ে কিছু তথ্য দিয়েছিলেন, আর এই বেসিসেই তিনি কোহলবার্গকে ক্রিটিসাইজ করেন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে, হোয়াইল ড্যাশ এজেন্সিজ অফ সোশ্যালাইজেশন আর প্রিডমিনেন্টলি ইম্পর্টেন্ট ইন ইনফ্যান্সি, ড্যাশ এজেন্সিজ অফ সোশ্যালাইজেশন অলসো বিকাম ইম্পর্টেন্ট ইন আর্লি চাইল্ডহুড। কোশ্চেনটা খুবই সোজা, আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি। বলতে চেয়েছে ইনফ্যান্সি, ইনফ্যান্সি মানে হচ্ছে শৈশবকাল। শৈশবকালের ক্ষেত্রে মেনলি কোন সামাজিক যে সংস্থা আছে সেটা ইম্পর্টেন্ট, আর আর্লি চাইল্ডহুড মানে প্রাথমিক বাল্যকাল, সেই সময়ে কোন সামাজিক সংস্থা বা সোশ্যাল এজেন্সি ইম্পর্টেন্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, প্রাইমারি আর সেকেন্ডারি। ইনফ্যান্সি মানে শৈশবকাল, এর বয়সকাল হচ্ছে 0 থেকে 2 বছর বয়স। আমরা অলরেডি পড়েছি শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, এই নিয়ে কোন অবধিটা কোন বয়সে কোন কাল আর তার কি বৈশিষ্ট্য আমরা পড়েছি, ভিডিও আছে, দেখার হলে দেখে নিতে পারো। তো ইনফ্যান্সি বা শৈশবকাল হচ্ছে 0 থেকে 2 বছর বয়স। তোমরা নিজেরাই ভাবো, 0 থেকে 2 বছর বয়সের বাচ্চা কোথায় থাকে? সে কি স্কুলে যায়? সে তো মেনলি বাড়িতে থাকে, তার পরিবারের সাথে মেশে। আর তার পরিবার হচ্ছে তার প্রাইমারি এজেন্সি। পরিবার হচ্ছে মুখ্য সংস্থা। আর তারপরে বলছে আর্লি চাইল্ডহুড, তার মানে কি তারপর থেকে একটু বড়, তখন বাচ্চারা স্কুলে যেতে শেখে, স্কুল থেকে অনেক কিছু সোশ্যাল জিনিসপত্র শেখে। তাহলে পরিবার হচ্ছে মুখ্য সংস্থা আর স্কুল হলো গৌণ সংস্থা। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে, ডিসগ্রাফিয়া ইজ এ, ডিসগ্রাফিয়া কি সেটা বলতে হবে। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, নাকি স্পিচ ডিসঅর্ডার, নাকি লোকোমোটর ডিসঅর্ডার, নাকি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ট্রাবল ইন ফর্মিং লেটার্স অ্যান্ড শেপস। ডিসগ্রাফিয়া হচ্ছে লিখন অক্ষমতা। আমরা বলেছিলাম গ্রাফ মানে মনে রাখবে লেখার সাথে সম্পর্কিত। এটা হচ্ছে বিভিন্ন রকম শিখন অক্ষমতা, যেমন আমরা পড়েছি ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া। তো এই ডিসগ্রাফিয়াতে কি হয়, এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, মানে স্নায়বিক একটা রোগ, যেখানে লেটার্স মানে অক্ষর আর শেপ মানে বিভিন্ন আকার আকৃতি বা অক্ষর এইসব লিখতে প্রবলেম হয়। আর এই যে অপশন 3তে দিয়েছে লোকোমোটর ডিসঅর্ডার, মানে কি চলাফেরায় বডি কোয়ার্ডিনেশনে প্রবলেম, এইটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। আর স্পিচ ডিসঅর্ডার অপশন 2, সেটা হচ্ছে ডিসফাসিয়া বা আফাসিয়া। যাদের মনে নেই একবার করে রিভিশন করতে পারো, দেখবে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি লার্নিং ডিসেবিলিটি, শিখন অক্ষমতার উপরে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে, দ্য অ্যাপ্রোচ টু এডুকেটিং গিফটেড চিলড্রেন হুইচ মুভস দেম থ্রু কারিকুলাম অ্যাট অ্যান আনইউজুয়ালি র্যাপিড পেস ইজ নোন অ্যাজ। তার মানে কি, যে গিফটেড চিলড্রেনগুলো হয় তাদের জন্য যে অ্যাপ্রোচের মাধ্যমে পাঠ্যক্রমের খুব তাড়াতাড়ি আনইউজুয়ালি র্যাপিড পেস মানে খুবই তাড়াতাড়ি তাদেরকে শেখানো হয়, সেটা কি, সেটাকে কি বলে? ইমারশন, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এনরিচমেন্ট, নাকি অ্যাক্সিলারেশন। ইমারশন মানে হচ্ছে একদম ডুবে যাওয়া, নিমগ্ন হয়ে যাওয়া। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে কি বিভেদমূলক নির্দেশ।
এনরিচমেন্ট এটা মানে কি সমৃদ্ধ করা, নাকি অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরান্বিত করা, যেটা চলছে সেটাকে আরও স্পিডে করানো। যেহেতু এখানে বলেছে আনইউজুয়ালি র্যাপিড পেস, এটাই মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, একদম খুবই তাড়াতাড়ি করবে। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্টুডেন্টস হ্যাভিং অটিজম, মানে যাদের অটিজম আছে তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যটা দেখা যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, ফ্রিকুয়েন্ট, রেপিটেটিভ অ্যান্ড রেকারিং বিহেভিয়ার। মানে অটিজম, যেমন তোমরা কোনো সিরিয়াল টিভিতেও দেখতে পারো যে অটিজম থাকা বাচ্চারা মানে দুলছে তো দুলেই যাবে, কিছু বলছে তো বলেই যাবে, এক নাগাড়ে একই জিনিস রিপিটে করেই যাবে। এইটা হচ্ছে অটিজম যুক্ত বাচ্চাদের, বা অটিজম যে কোনো বড়দের মধ্যেও অটিজম থাকলেই তাদের মধ্যে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। তাই অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে টিচার্স হু আর ওয়ার্কিং টুয়ার্ডস ইনক্লুসিভ ক্লাসরুমস, মানে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে টিচাররা কী রকম ব্যবহার করবে? ক্রিয়েট কারিকুলাম অ্যাডাপ্টেশনস, মানে পাঠ্যক্রমকে যাতে সঠিকভাবে রপ্ত করতে পারে তার জন্য অনেক কিছু অ্যাডাপ্টেশন করবে, নাকি ইনকর্পোরেট ডাইভার্স পার্সপেক্টিভস, বিভিন্ন দৃষ্টিকোণে তাদেরকে শেখাবে, নাকি এক্সামিন দেয়ার ওন ইমপ্লিসিট বায়াস, তাদের মধ্যে নিজস্ব যে বায়াসনেস আছে সেটাকে দেখবে, নাকি সি ডাইভার্সিটি অ্যাজ অ্যান অবস্টাকল, মানে একটা শ্রেণীকক্ষে যে ডাইভার্সিটি বা বৈচিত্র্য আছে সেটাকে একটা বাধা হিসাবে দেখবে। যে ন্যূনতম পড়াশোনা করেছে সে নিশ্চয়ই জানবে যে এই 4 নম্বর অপশানটা একদমই ভুল। তার মানে 4 অপশানটাকে এলিমিনেট করতে হবে। দেখো 4টে অপশানের মধ্যে 3টেতেই 4টা আছে, কিন্তু অপশান 3তে 1, 2, 3, তার মানে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বৈচিত্র্য যেখানেই আছে, আমরা অনেকবার পড়েছি যে মাল্টিলিঙ্গুয়ালিজমের কথা বলা হয়েছে, ইন্ডিয়া একটা ডাইভার্স মানে বৈচিত্র্যপূর্ণ কান্ট্রি, তো সেখানে বৈচিত্র্যটাকে একটা অ্যাসেট হিসেবে দেখতে হবে, সেটা যেন বাধা হিসেবে না দেখা হয়। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে ভেরিয়েবিলিটি ইন লার্নিং স্টাইলস অফ স্টুডেন্টস। এই কোশ্চেনটাও মোটামুটি একই রকম। তার মানে শিক্ষার্থীদের মধ্যে শেখার বিভিন্ন রকমের স্টাইল হতে পারে। আমি কোনো পদ্ধতিতে শিখতে পারি, তুমি কোনো অন্য পদ্ধতিতে শিখতে পারো। তাহলে এই যে ভেরিয়েবিলিটি আছে সেটাকে কি করা উচিত? প্রথমে অপশান বলেছে শুড বি সিন অ্যাজ এ ব্যারিয়ার বা হিন্ড্রেন্স, তার মানে কি বাধা হিসাবে দেখতে হবে। আমরা এখনই দেখলাম বৈচিত্র্যকে কখনোই বাধা বলবো না, তার মানে এই অপশানটা হবে না। তারপরে বলেছে শুড বি ভ্যালুড অ্যান্ড সিন অ্যাজ এ রিফ্লেকশন অফ হিউম্যান ডাইভার্সিটি, তার মানে কি এটাকে মূল্য দেওয়া উচিত কি হিসেবে? না মানবিক যে বৈচিত্র্য সেটা হিসেবে। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আবার একটা অ্যাসারশন আর রিজনের কোশ্চেন দিয়েছে। অ্যাসারশনে বলেছে টু ফেসিলিটেট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং লার্নার্স টিচার্স শুড এক্সপোজ দেম টু ডাইভার্স সিচুয়েশনস অ্যান্ড ডিফারিং পার্সপেক্টিভস, তার মানে বাচ্চাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং যাতে তৈরি হয় তার জন্য শিক্ষকের উচিত স্টুডেন্টদেরকে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে রাখা। আর রিজনে বলেছে স্টুডেন্টস লার্ন অ্যান্ড এনরিচ দেয়ার এবিলিটিস টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যান্ড ক্রিয়েটিভলি অ্যাজ দে এনগেজ ইন কনভারসেশনস অ্যাক্রস ডিফারেন্সেস, তার মানে বলতে চেয়েছে যে স্টুডেন্টরা এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এবং ক্রিয়েটিভ মানে সৃজনশীলতা ডেভেলপ করে বাই বিভিন্ন পরিস্থিতিতে কনভারসেশনের মাধ্যমে। তাহলে দুটোই একই রকম কথা বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান 3, বোথ এ অ্যান্ড আর আর ট্রু। তারপরের কোশ্চেন হচ্ছে দ্য প্রাইমারি গোল অফ লার্নিং শুড বি, মানে শিখনের মুখ্য উদ্দেশ্য কি হওয়া উচিত? ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, মেমোরাইজেশন অফ ফ্যাক্টস, বিকামিং এক্সিলেন্ট অ্যাট রোট রিহার্সাল, নাকি কম্পিটিং উইথ পিয়ার্স? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1, ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। বাকি 3টে অপশান দেখো, মেমোরাইজেশন মানে মনে করা, তারপরে বলেছে রোট রিহার্সাল মুখস্থ করা, আর তারপরে বলেছে কম্পিটিং মানে প্রতিযোগিতা করা। এই 3টেই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1।
আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে চিলড্রেন লার্ন মোর এফেক্টিভলি ইফ এ কনসেপ্ট প্রসিডস ফ্রম, মানে শিশুরা কোনো কনসেপ্ট বা ধারণা আরও ভালোভাবে বুঝতে পারে যদি সে কোন দিক থেকে কোন দিকে পড়াশোনাটা করে। রেশনাল টু এম্পেরিক্যাল, মানে যুক্তিতর্ক থেকে অনুভব বা এক্সপিরিয়েন্স করছে যেটা, সেটাকে বলছে ইম্পেরিক্যাল লার্নিং। যুক্তি থেকে অনুভব করছে সেরকম লার্নিং, নাকি জেনেরিক টু স্পেসিফিক, সাধারণ থেকে বিশেষ, নাকি অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, মানে বিমূর্ত থেকে মূর্ত, নাকি কমপ্লেক্স টু সিম্পল, মানে জটিল থেকে সরল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, রেশনাল টু এম্পেরিক্যাল। মানে কি কোনো জিনিস সে যুক্তি দিয়ে বুঝবে, তারপরে সেটাকে যখন সে অনুভব করবে তখন তার শিখন পরিপূর্ণ হবে। এখানে অনেকেই জেনেরিক টু স্পেসিফিক করবে, কিন্তু এটা হবে না, কারণ কি এখানে চিলড্রেন বলেছে, তার মানে বাচ্চাদের কথা বলা হচ্ছে। আর যখনই বাচ্চাদের কথা বলা হবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মেথড হচ্ছে ইন্ডাকটিভ বা আরোহী মেথড। আর আরোহী পদ্ধতিতে বৈশিষ্ট্য হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, নাকি জেনেরিক টু স্পেসিফিক। এই জেনেরিক টু স্পেসিফিক হচ্ছে ডিডাকটিভ মেথডের বৈশিষ্ট্য, যেটা বাচ্চাদের ওপর নয়, যেটা বড় যারা কলেজে পড়ছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। তো এই হলো আমাদের সিটেট 2023-এর সিডিপির কোশ্চেন। কমেন্টে জানিও ক্লাস কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।